আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো এবং ঘরে অবস্থান করছো। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি হচ্ছে কবিতার উপর একটি ক্লাস। গত পর্বে আমি তোমাদের এই ক্লাসটির উপর আলোচনা করেছিলাম। তো আলোচনায় যাওয়ার আগে তোমরা মূল বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এই মুহূর্তে আমি আমার সাথে যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ করছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমার কবিতা হচ্ছে তাহারে পরে মনে, কবি সুফিয়া কামাল রচিত। আর আজকে এই কবিতার আলোকে আমার দ্বিতীয় ক্লাস এবং শেষ ক্লাস। তো শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব কবিতা চরণ বিশ্লেষণ। তো তার আগে আমি একটু জানতে চাই, গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি, কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম এবং অল্প একটু কবিতার অল্প একটু পাঠ নিয়ে আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থীরা, আজকে আমি কবিতার চরণ বিশ্লেষণ অর্থাৎ কবিতার যে লাইনগুলো আছে সেই লাইনগুলো থেকে তোমাদেরকে একটু নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতেই আমি যাচ্ছি একটি লাইনে। দেখো, এখানে শুরুতেই আমি যে লাইনটা দাঁড়াচ্ছি, মূল বই, বাংলা মূল বইয়ের 281 পৃষ্ঠায় কি আছে, যে বলছেন যে কবি কি বলছেন, যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরে। আচ্ছা, তার আগে যে বিষয়টা বলি, যে এই কবিতাটা একটি সংলাপ নির্ভর কবিতা এবং এই কবিতায় কবি এবং কবি ভক্ত, কবি এবং কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। কোনো কোনো সময় কবি প্রশ্ন করেছে, কোনো কোনো সময় কবি প্রশ্ন করেছেন কবি ভক্তকে, আবার কবি ভক্ত প্রশ্ন করেছেন কবিকে। তো এখানে দেখা যায় শিক্ষার্থীরা, তোমরাই জানো, তোমরা যদি কারো ভক্ত হও, তোমরা যদি কারো ভক্ত হয়ে থাকো, যে তোমাদের কোনো প্রিয় গায়ক, তোমাদের প্রিয় কোনো লেখক, সেই ভক্তর জন্য তোমরা কি করো? কোনো কোনো সময় দেখা যায় সেই ভক্তর জন্য তোমরা অনেক ছুটে চলো, সেই ভক্তর একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, বা এমনও দেখা গিয়েছে যে কোনো লেখকের বই প্রকাশিত হয়েছে, তো বইমেলায় তোমরা ছুটে চলে গিয়েছো সেই লেখকের বই কেনার জন্য, বা লেখকের বই কেনার জন্য এবং সেই লেখককে দেখার জন্য বা অটোগ্রাফ নেওয়ার জন্য। আর এই কবিতাটার মধ্যেও দেখা যাচ্ছে যে কবি সুফিয়া কামাল, এখানে কবির একজন ভক্ত আছেন, সেই ভক্ত কি করছেন? ভক্ত কবিকে নানাভাবে প্রশ্ন করছেন। আর এখানে এই কবিতার মধ্যে আমরা ঋতুর বর্ণনা পেয়েছি, বসন্ত এবং শীত। আমরা জানি যে আমাদের ঋতু পরিক্রমণায় 6টি যে ঋতু আছে, এই 6টি ঋতুর মধ্যে পালাক্রমে সবগুলো ঋতুই আসে এবং ঋতুগুলো যখন প্রকৃতিতে আসে তখন প্রকৃতির মধ্যে কিন্তু একটা অন্যরকম পরিবর্তন আমরা লক্ষ্য করি। যেমন প্রকৃতির মধ্যে অন্যরকম পরিবর্তন লক্ষ্য করি, যেমন শীত আসার আগে একরকম পরিবর্তন লক্ষ্য করি, বর্ষা আসার আগে একরকম পরিবর্তন লক্ষ্য করি, আবার বসন্ত আসার আগেও কিন্তু একরকম পরিবর্তন লক্ষ্য করি। আর প্রকৃতির সাথে কিন্তু আমাদের মানব মন অর্থাৎ আমাদের মনের যে সম্পর্ক সেটা ওতপ্রোতভাবে জড়িত। তো শিক্ষার্থীরা, এই কবিতায় দুটি চরিত্র আছে। একটি হচ্ছেন কবি, আরেকজন হচ্ছেন কবি ভক্ত। কবি এবং কবি ভক্ত এই দুইজনের মধ্যে কথোপকথন, অর্থাৎ এই কবিতাটা এই দুইজনের মধ্যে সংলাপ বিনিময়ের মাধ্যমে রচিত হয়েছে। তোমরা যদি হয়তো এখন আমার সামনে থাকতে, তাহলে এই কবিতাটা আমি পাঠ করার সময় তোমাদের সাথেও এভাবেই, মানে কবি ভক্ত এবং কবির সাথে যেভাবে সংলাপ বিনিময় হয়েছে, আমিও হয়তো এভাবে তোমাদের সাথে সংলাপ বিনিময়ের মাধ্যমে কবিতাটা পাঠ করতে পারতাম। তো শিক্ষার্থীরা দেখো, যে এখানে কি বলছেন, যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আখি তুলি,
দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে যে কবি আপনি এত নীরব, আপনি এত শান্ত, এত উদাসীন হয়ে আছেন কেন? প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এসেছে, কবি সেই জন্য আবার বলছে যে আপনি বসন্ত এসেছে, আপনি নীরব হয়ে আছেন কেন, আপনি উদাসীন হয়ে আছেন কেন? তো কবি তার সুন্দর চোখ তুলে খুবই শান্তভাবে বলছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলে, মানে প্রকৃতিতে যে বসন্ত এসেছে সেটা কি বোঝা যাচ্ছে? অত দক্ষিণের বসন্তের যে আগমনী বার্তা সেটা কি ধ্বনিত হচ্ছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে, অর্থাৎ প্রকৃতিতে বসন্ত এসেছে এবং বসন্তের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেখা যাচ্ছে যে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল বা মাধবী যে কুড়ি, মাধবী কুড়ির যে ফুলগুলো আছে সেগুলো কি প্রকৃতিতে ফুটেছে কিনা, কবি এগুলো আবার কবি ভক্তকে জিজ্ঞাসা করছেন। তো এখানে দেখো যে এখনও দক্ষিণার সমীর অর্থাৎ দক্ষিণের যে বাতাস, সেই ফুল এবং সেই আমের মুকুলের যে গন্ধ, সেই গন্ধে কি মৌ যে গন্ধে, সেই গন্ধে কি মন মাতাল করছে না? এখনও দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। মানে তুমি কবি ভক্ত কবিকে বলছেন যে তুমি কি এগুলো এখনও দেখতে পাওনি? চারিদিকে ফুলের যে সমারোহ, মাধবী কুড়ির যে গন্ধ, তুমি কি সেগুলো এখনো পাওনি? তুমি কি সেই বসন্তের ফুল দিয়ে যে অলংকার সাজে তুমি কি সজ্জিত হওনি? কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া, সে দূরের দিকে তাকে বলছে যে মানে এই যে বসন্তের আগমনী যে বার্তা সেটা কি আসলে এসেছে? অর্থাৎ বসন্ত কি তরিতার এসেছে, কি বেঁধেছে কি আগমনী গান, অর্থাৎ প্রকৃতিতে কোনো ঋতু আসার আগে তার যে একটা আগমনের যে বার্তা ঘোষিত হয় সেটা কি হয়েছে? ডেকেছে কি সে আমারে, শুনিনি রাখিনি সন্ধান। অর্থাৎ কবি বলছেন এই যে আগমনী বার্তা ঘোষিত হয়েছে সে কি আমাকে ডেকেছে, বসন্ত কি আমাকে ডেকেছে? আমি শুনতে পাইনি, আমি তার কোনো সন্ধান রাখিনি। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। কবি ভক্ত আবার বলছে যে তুমি তোমার গান, তোমার যে রচনা আছে, তোমার যে কাব্য আছে, তুমি সেগুলো রচনা করো, তুমি সাধনা করো, তোমার কণ্ঠে, মানে তোমার কণ্ঠে আমি গান শুনতে চাই, এটা তোমার কাছে আমার মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হইল না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রাহিনী সে ভুলিনি তো এসেছে তো ফাগুনে সরিয়া। কিন্তু কবি খুব আস্তে করে, মৃদু মধুর, কবি সুন্দর সুললিত কণ্ঠে আস্তে করে বলছেন যে এই যে ফাল্গুনকে স্মরণ করে বসন্ত তো ঠিকই এসেছে, সে তো আমাকে ভুলেনি, কিন্তু তারপরেও সে ঋতু পরিক্রমায় বসন্ত ঠিকই প্রকৃতির মাঝে এসেছে। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই? অর্থাৎ কবি ভক্ত আবার কবিকে বলছেন, অর্থাৎ কবি যে উদাসীন হয়ে আছেন এজন্য কবি ভক্ত খুবই কষ্ট পাচ্ছেন এবং তিনি বলছেন যে তুমি কি অভিমান করে আছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথা। অর্থাৎ বসন্ত প্রকৃতির মধ্যে তার তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নিয়ে কিন্তু এসেছে, কিন্তু তুমি তাকে কেন অবহেলা করছো? কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলা। অর্থাৎ কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন, কবি উত্তর দিচ্ছেন, মানে সে অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কবি কোনো সময় এরকম গালে হাত দিয়ে আছেন, অর্থাৎ গালে হাত দিয়ে কবি খুবই বিমুখ হয়ে আছেন, কবি অনেক দূরের দিকে, মানে অলখের দিকে কবি আনমনা হয়ে তাকিয়ে আছেন। যে কেন, মানে কবির ভক্ত কবিকে বলছেন যে বৃথা কেন, তুমি কেন ফাগুনকে অর্থাৎ ফাল্গুনকে কেন কষ্ট দিচ্ছ? ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ গাছে কি ফুল ফোটেনি? তারপরে ঋতুরাজ, বসন্তকে বলা হয় ঋতুরাজ, বসন্ত ঋতু এসেছে প্রকৃতিতে, তুমি কেন এত বিমুখ? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল, তো সেই ফুলের বুকে কি গন্ধ নেই? করে নাই অর্ঘ্য বিরোচন, অঞ্জলি বা উপহার রচনাও কি করনি? হোক তো বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত কবিকে বলছেন যে তুমি কেন এই ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করছো, তুমি কেন তাকে এত ব্যথা দিচ্ছ? কুহেলি উত্তরি তলে, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। আচ্ছা, তো এই কবিতায় আমরা দুইটি ঋতুর বর্ণনা পেয়েছি, একটা হচ্ছে বসন্ত আর একটা হচ্ছে শীত।
তো এই শীত ঋতুর যে বর্ণনা পেয়েছি এখানে দেখা যাচ্ছে যে শীত কী করে, শীত প্রকৃতিকে দেয় রিক্ততা দেয়, শীত প্রকৃতিকে রিক্ত করে তোলে মানুষকে। মানুষের শীতের সময় কি মানুষ কিন্তু শীতে কি হয়, গাছের ফুল গাছের পাতা ঝরে যায়, আবার বসন্ত আসলে সেই নতুন পাতা গজিয়ে পত্রপল্লবে মুখরিত হয়ে যায় চারিদিকে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, কার কথা বলছেন কবি, শীতের কথা। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তো শিক্ষার্থীরা একটু দেখি কে কে আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছো। আমার সাথে জয়েন করেছো সাবিহানিসা, ওয়ালাইকুম আসসালাম। সুম্মা জাহান, তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখানে যে বিষয়টা, যে এই কবিতার মধ্যে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি প্রথমত হচ্ছে কবি এবং কবি ভক্ত, অর্থাৎ কবি এবং কবি ভক্তের কথোপকথনের মাধ্যমে, সংলাপ বিনিময়ের মাধ্যমে, নাটকীয়তার মাধ্যমে কবিতাটি উঠে এসেছে। অর্থাৎ এই কবিতাটির খুবই চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে কবিতাটি হচ্ছে একটি সংলাপ নির্ভর কবিতা। আর এর লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা, অর্থাৎ এই কবিতাটা অভিনয়ের মতো, যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন আর কবি উত্তর দিচ্ছেন, আবার কবি প্রশ্ন করছেন কবি ভক্তকে, কবি ভক্ত উত্তর দিচ্ছেন। তো এভাবেই দুইজনের মত বিনিময়ের মধ্যে দিয়ে কবিতাটি এসেছে। তো এই কবিতাটির যে বিষয়টা হচ্ছে যে প্রকৃতির সাথে মানব মনের একটা সুন্দর নিবিড় সম্পর্ক আছে। অর্থাৎ প্রকৃতিতে যখন কোনো পরিবর্তন আসে বা প্রকৃতিতে যখন কোনো ঋতু আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি, কারণ যে শীত কী করে, শীত হচ্ছে রিক্ত, শীত হচ্ছে শূন্য, শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, প্রকৃতি হয়ে যায় রিক্ততা। এবং যখন শীতে কুয়াশা পড়ে তো কুয়াশায় সেই চাদর মুড়ি দেওয়া শীত প্রকৃতিকে পুরো ঢেকে ফেলে। কিন্তু যখন প্রকৃতিতে আবার বসন্ত আসে তো সেই বসন্ত আসলে প্রকৃতির এত সুন্দর সাজ রব পড়ে যে সেটা বলা যায় না। আমরা যদি কখনো দেখি যে আমাদের যখন বসন্ত উৎসব হয় বা বসন্তে যখন কি হয়, বসন্তের যখন সমারোহ আসে চারিদিকে দেখা যায় কি অজস্র ফুলের সমারোহ দেখা যায়। তাছাড়া দেখা যায় কি নরনারীরা কি করে, নরনারীরা সাধারণত কি হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের পাঞ্জাবি এগুলো পরিহিত অবস্থায় কি করে, বসন্তকে উৎসব করে, বসন্তকে নিয়ে গান রচনা করে বা বসন্তকে বরণ করার জন্য খুবই ব্যস্ত থাকে। তো এই জন্য কি আমরা মাঝে মাঝে বলে থাকি না যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তো বসন্ত হচ্ছে প্রকৃতির মধ্যে ঋতুর রাজা, বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তো এই ঋতুর রাজা বসন্তকে নিয়েই এই কবিতা, এবং এখানে শীতের কথাও বলা হয়েছে। তো এই কবিতা আরেকটি জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে যে কবির ব্যক্তি জীবনের একটি দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে এই কবিতায়। অর্থাৎ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে হঠাৎ মৃত্যুবরণ করার জন্য কবির জীবনে নেমে আসে প্রচণ্ড শূন্যতা এবং রিক্ততার হাহাকার। কারণ কবির স্বামী ছিলেন কবির লেখার উৎসাহদাতা এবং প্রেরণাদাতা, অর্থাৎ উনি যে কাব্য সাহিত্য রচনা করেছেন সেই কাব্য সাহিত্য রচনার জন্য কবির স্বামী ছিলেন উৎসাহদাতা। তো এই যে উনি যে হঠাৎ করে আকস্মিকভাবে মারা গেলেন, তো কবির স্বামীর হঠাৎ আকস্মিক মৃত্যুতে কবি এতটাই ভেঙে পড়েন যে তার কাছে প্রকৃতিতে বসন্ত এসেছে কিন্তু তিনি বসন্তকে কখনোই তিনি বসন্তকে বরণ করতে পারছেন না। ওনার ভক্ত ওনাকে নানাভাবে বলছে যে বসন্তকে বরণ করার জন্য, বসন্তকে গ্রহণ করার জন্য, কিন্তু না, কবি উদাস হয়ে রয়েছে। কবি উদাস হয়ে অলখের দিকে, দূরের দিকে তাকিয়ে আছে। কবি এরকম গালে হাত দিয়ে চুপটি করে বসে আছে। কবি শীতকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, আবার বসন্তকেও বরণ করতে পারছেন না। তো শিক্ষার্থীরা, এই তাহারই পরে মনে কবিতাটার মধ্যে যে বিষয়টা, যে আমাদের নিজেদেরই দেখবে যে যদি কখনো কোনো প্রিয়জনকে হারানোর যে বেদনা, আমাদের নিজেদের যদি কখনোই কোনো প্রিয়জন হারিয়ে যায় নিজের কাছ থেকে, তখন কিন্তু সেখানে যদি চারিদিকে প্রকৃতিতে অনাবিল সৌন্দর্য সে হাতের কাছে ধরাও দেয়, তখনও কিন্তু কোনো কিছু ভালো লাগবে না। তো
তো এরকমই হচ্ছে যে শীত কবিকে দিয়েছে রিক্ততা এবং শূন্যতার হাহাকার, সেই কারণে কবি শীতকে যেমন ভুলতে পারছেন না তেমনি বসন্তকেও গ্রহণ করতে পারছেন না। তো শিক্ষার্থীরা, এই কবিতার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই যে তাহারের পরে মনে কবিতাটা কবি সুফিয়া কামালের, এই কবিতায় কবির ব্যক্তি জীবনের একটি দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। অর্থাৎ ব্যক্তি জীবনে উনি ওনার কাছের মানুষ, ওনার লেখার প্রেরণাদাতা, উনি ওনার স্বামীকে হারিয়ে ফেলেছেন, যে কারণে উনি যেমন শীতকে যেমন উনি বিদায় করতে পারছেন না বা শীতকে ভুলতে পারছেন না, তেমনি আবার উনি বসন্ত প্রকৃতির মাঝে, বসন্ত কী করে, বসন্ত প্রকৃতির মাঝে তার যে সাজ রব, তার যে মানে সমস্ত সমারোহ, ফুলের সমারোহ নিয়ে যে বিরাজ করে, সেটা কিন্তু কবি কিছুতেই মেনে নিতে পারছেন না। তো শিক্ষার্থীরা, এখানে আমরা কি পেয়েছি, এই কবিতার মধ্যে আমরা পেয়েছি হলো কবি এবং কবি ভক্তকে পেয়েছি, আর কি পেয়েছি, আর পেয়েছি হলো এখানে হলো ঋতুরাজ বসন্ত পেয়েছি। তারপরে কি পেয়েছি, শীত ঋতু হচ্ছে শীত ঋতু পেয়েছি। তারপরে এখানে শীতকে পেয়েছি। তারপরে কবির ব্যক্তি জীবনের, কবির কাছের মানুষ তার হচ্ছে স্বামী সৈয়দ নেহাল হোসেন, তার স্বামী সৈয়দ নেহাল হোসেন, অর্থাৎ হচ্ছে উনি হচ্ছেন ওনার কাব্য সাধনার প্রেরণাদাতা। কাব্য সাধনা, যে কাব্য লিখতেন সেখানে উনি উৎসাহদাতা ছিলেন। আচ্ছা, এখানে ওনার উৎসাহদাতা ছিলেন। তো এখানে তাদেরকে আমরা পেয়েছি। তারপরে এখানে আমরা পেয়েছি কি, দুইটা ঋতু পেয়েছি, বসন্ত আর শীত ঋতু পেয়েছি। আর হচ্ছে কি পেয়েছি, মাঘ আর ফাল্গুন মাস পেয়েছি, হচ্ছে মাঘ ও ফাল্গুন, মাঘ এবং ফাল্গুনকে পেয়েছি। তারপর আরও কি পেয়েছি, দেখো আরও পেয়েছি হচ্ছে বাতাবি লেবুর ফুল পেয়েছি। আরও পেয়েছি হচ্ছে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, তারপরে মাধবী হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল, অর্থাৎ এগুলো আমরা পেয়েছি। বাতাবি লেবু পেয়েছি, আমের মুকুল পেয়েছি, বাসন্তী লতা বা তার ফুল পেয়েছি। আচ্ছা, তারপরে বসন্তকে পেয়েছি, আর ঋতুরাজ বসন্তের কথা পেয়েছি। কুহেলি উত্তরী দলে, মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কাকে, মাঘের সন্ন্যাসী বলা হয়েছে শীতকে, মাঘের সন্ন্যাসী হচ্ছে শীত। তারপরে হচ্ছে ঋতুরাজ বসন্তকে পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো, এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবে, কারণ এই কবিতার মধ্যে এই বিষয়টা আছে। আচ্ছা, কবিতার আরেকটি যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা আছে, এর কি বৈশিষ্ট্য, নাটকীয়তা হচ্ছে এর বৈশিষ্ট্য, অর্থাৎ আর এটা লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা, আর এটি হচ্ছে গঠন রীতি, অর্থাৎ কবিতাটি গঠন রীতির দিক থেকে সংলাপ নির্ভর। গঠন রীতি হচ্ছে সংলাপ নির্ভর। কীভাবে সংলাপ নির্ভর হচ্ছে যে কবি এবং কবি ভক্তের মধ্যে সংলাপ বিনিময়ের মাধ্যমে কবিতাটি রচিত হয়েছে। কারণ কবি একবার প্রশ্ন করছেন কবি ভক্তকে, কবি উত্তর দিচ্ছেন না, কবি একবার প্রশ্ন করছেন কবি ভক্তকে, বা কবি ভক্ত আবার কবিকে, এভাবে একজনের সাথে আরেকজনের সংলাপ বিনিময়ের মাধ্যমে কবিতাটি রচিত হয়েছে। আর নাটকীয়তা, নাটকে যেভাবে সংলাপ আওড়িয়ে বা সংলাপ বলে যেভাবে কথা বলা হয়, এই কবিতাটার মধ্যেও আমরা ঠিক সেভাবে দেখতে পেয়েছি যে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। তো মূল যে বিষয়টা হচ্ছে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। ব্যক্তি জীবনের দুঃখময়
দুঃখময় ঘটনার, কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত। অর্থাৎ এই কবিতার মধ্যে দেখতে পাই যে কবির ব্যক্তি জীবনে দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। অর্থাৎ উনি ওনার স্বামী সৈয়দ নিহাল হোসেনকে হঠাৎ বা আকস্মিকভাবে হারিয়ে ফেলেছেন, যে কারণে হচ্ছে উনি প্রকৃতির মধ্যে শীতকে যেমন উনি ভুলতে পারছেন না, ঠিক তেমনি প্রকৃতিতে বসন্ত আসার পরেও বসন্তকে উনি গ্রহণ করতে পারছেন না। কারণ আমরা জানি যে শীত কী করে, শীত প্রকৃতির দেয় রিক্ততা, সুর, শীত আসলে হচ্ছে মানুষের মনের মধ্যেও কিন্তু এটা ছায়াপাত দেখা যায়। কারণ হচ্ছে প্রকৃতির সাথে মানব মনের কিন্তু সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যখন যে শীতের যে কনকনে ঠান্ডা বা এই যে কুয়াশা, যখন ঘন কুয়াশা থেকে চারিদিকে যখন অন্ধকার থাকে, তখন কিন্তু মানব মনে আসলে সেভাবে ভালো লাগে না। কিন্তু যখন দেখা যায় যে তোমরা নিজেরাই লক্ষ্য করবে, যখন দেখবে যে প্রকৃতির চারিদিকে ফুলে পত্র পল্লবে বা গাছে গাছে নতুন পাতা হয়েছে, বা আমের মুকুলের যে গন্ধ বা বাতাবি লেবুর ফুলের যে গন্ধ বা বাসন্তীলতা ফুলের যে গন্ধ, সেই গন্ধে কিন্তু চারিদিকে এতটাই মাতাল করে ফেলে যে মানুষের মনের মধ্যেও কিন্তু এটা প্রভাব বিস্তার করে। তো প্রকৃতির সাথে কিন্তু মানব মনের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ এবং জড়িত। তো এই কবিতার মধ্যে যে বিষয়গুলো আমরা পেয়েছি, আরেকটা হচ্ছে বিষয়, যে কবিতাটি হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কবির মাসিক মোহাম্মদী পত্রিকা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা যে এই তাহারেই পরে মনে কবিতাটা যে বিষয়টাই পেয়েছি, যে তাহারেই পরে মনে ভুলিতে পারি না, কি তাহারেই পরে মনে, হ্যাঁ ভুলিতে পারি না। কারণ হচ্ছে এই কবিতায় কবি শীতকে যেমন ভুলতে পারছেন না, তেমনি আবার বসন্তকেও সাদরে গ্রহণ করতে পারছেন না। বসন্ত এসেছে প্রকৃতির দ্বারে, প্রকৃতিতে বসন্ত তার ঋতু পরিক্রমণায় পালাক্রমে ঠিকই এসেছে, কিন্তু কবি এই বসন্তকে ঠিকভাবে সহজভাবে নিতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না, কারণ তার ব্যক্তি জীবনের সম্পর্ক এখানে জড়িত। তো এই কবিতার আলোকে আজকে আমার পাঠদান ছিল, অর্থাৎ এই কবিতার দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব। গত পর্বে আমি কবি পরিচিতি পড়িয়েছিলাম, শব্দার্থ পড়িয়েছিলাম, কবি পরিচিতি এবং শব্দার্থ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের দেখি যারা যারা এই মুহূর্তে লাইভে আছো, তারা কেউ উত্তর দিতে পারো কিনা। কিছু শব্দের অর্থ আমি দেখি লাইভে যারা আছো, লাইভে এই মুহূর্তে যারা আছো তারা উত্তর দিতে পারো কি না। অর্থাৎ গত পর্ব এবং গত ক্লাসের বিষয়ে আলোকে একটু জিজ্ঞাসা করছি। কুহেলি শব্দের অর্থ, কুহেলি শব্দের অর্থ, আচ্ছা কুহেলি শব্দের অর্থ কমেন্টস বক্সে লিখবে। উত্তরী, কুহেলি, উত্তরী শব্দের অর্থ লিখবে, কুহেলি শব্দের অর্থ লিখবে, উত্তরী শব্দের অর্থ লিখবে। তারপর আরেকটা লিখতে পারো পাথার, পাথার শব্দের অর্থটা লিখবে শিক্ষার্থীরা। পাথার, শিক্ষার্থীরা লিখো যারা যারা এই মুহূর্তে উপস্থিত আছো। পাথার শব্দের অর্থ, কুহেলি, উত্তরী এবং পাথার, আমি তিনটি শব্দের অর্থ তোমাদের লেখার জন্য বলছি। যারা যারা এই মুহূর্তে আছো তারা একটু কষ্ট করে কুহেলি, উত্তরী এবং পাথার, আচ্ছা লিখতে না পারলে আমি লিখে দিচ্ছি। কুহেলি মানে কি? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি শব্দের অর্থ হচ্ছে, কুহেলি হচ্ছে কুয়াশা। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর বা উত্তরীয়। উত্তরী হচ্ছে চাদর বা উত্তরীয়। আচ্ছা, পাথার মানে কি? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। শিক্ষার্থীরা যারা যারা এই মধ্যে লাইভে আছো, দেখো শব্দের অর্থগুলো আমি তিনটি মাত্র খুব সহজ সহজ দেখে তিনটি শব্দের অর্থ দিয়েছি। যারা যারা আছো তারা তারা একটু দেখো। আচ্ছা, তো আজকের এই তাহারেই পরে মনে কবিতার তোমাদের সাথে আমার দ্বিতীয় পর্বের এবং শেষ ক্লাস। প্রথম পর্ব, গতদিন আমি প্রথম পর্ব নিয়েছিলাম, তো আজকে দ্বিতীয় পর্ব নিলাম।
তো এই কবিতাটা যে বিষয়টা সেটা আমি আলোচনা করে ফেলেছি যে প্রকৃতিতে বসন্ত কী করে। বসন্ত ঋতু হচ্ছে মানব মনের অফুরন্ত আনন্দের উৎস, মানব মনে অফুরন্ত আনন্দ যোগায়, কিন্তু শীত দেয় কি, শীত দেয় হচ্ছে রিক্ততার হাহাকার। আর এই প্রকৃতির সাথে মানব মনের সম্পর্কটা এই কবিতায় আমরা দেখতে পেয়েছি। কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার যে ছায়াপাত এবং ব্যক্তি জীবনের দুঃখময় কষ্ট থেকে কবি যেমন শীত ঋতুকে ভুলতে পারছেন না, তেমনি বসন্ত ঋতুকেও সুন্দরভাবে গ্রহণ করতে পারছেন না। এই বিষয়টাই কবিকে নানাভাবে প্রশ্ন করেছেন। তো তোমরাও যারা আছো, যে দেখা যাচ্ছে যে তোমাদের যারা ভক্ত, মানে তোমরা যাদের ভক্ত বা তোমাদেরকেও যদি ভক্ত থাকে, তো এরকমই যদি নানা রকম প্রশ্ন করে তখন তো তোমরাও এরকম অবস্থায় পড়তে পারো। তো এইখানেই সেই বিষয়টা প্রতিফলিত হয়েছে যে বসন্ত এবং শীতের যে বিষয়টা সেটাই আমরা এই কবিতায় দেখতে পেয়েছি। তো শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে যারা আছো ভালো থাকো, সুস্থ থাকো। আর বাসার বাইরে যদি কোনো প্রয়োজনে কোনো কাজে কখনো বের হও, অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর তোমাদের জন্য তো আমার অনেক দোয়া থাকলো। আর যারা যারা ক্লাস উপভোগ করছো তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।